আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা সূর্যগড়ি তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে। সেক্ষেত্রে আমরা গত সেশনে প্রথম এবং দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা এখনো পূর্বের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আমাদের আরফাত একাডেমিক চ্যানেলে গিয়ে পূর্বের সকল ক্লাসগুলো করে নিবে এবং এখানে আসলে তোমরা আমাদের সেকেন্ড চ্যানেলটি পেয়ে যাবে আরফাত স্যার। তোমরা একটু কষ্ট করে এটাও একটু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা অতি শীঘ্রই ক্লাস 8 এবং 9 এর ভিডিওগুলো দুইটা আলাদা সেকশনে আপলোড করব। আর আমাদের ক্লাসগুলো করে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা এবং অবশ্যই তোমাদের স্কুলের নামটা মেনশন করবা, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবা। শিক্ষার্থীরা, আমরা তৃতীয় ও চতুর্থ সেশনে সর্বপ্রথম যে এরাটোস্থেনিসের পৃথিবী পরিধির নির্ণয়ের যে একটা গল্প আছে এই গল্পটা আমরা একটু জানবো। দেখো, এরাটোস্থেনিসের ছিলেন একজন গ্রিক গণিতবিদ এবং আলেকজান্দ্রিয়ায় বিখ্যাত লাইব্রেরির প্রধান পরিচালক। তিনি কোন একটা বই পড়েছিলেন, সায়ন নগরীর জুনের 21 তারিখ ঠিক দুপুরবেলা নাকি সূর্য একেবারে মধ্য গগনে থাকে এবং খাড়াভাবে পুঁতে রাখা কুটির কোনো ছায়া পড়ে না। তিনি খেয়াল করে দেখলেন আলেকজান্দ্রিয়ায় ঠিক ওই দিনের নির্দিষ্ট সময়ে ছায়া পড়েছে। এখন এক এক জায়গায় এক এক রকম ছায়া পড়ার অর্থ একটাই হতে পারে, পৃথিবী গোল। এখন এটা শুনতে খুব স্বাভাবিক লাগলেও ওই সময়ে খ্রিস্টপূর্ব 3য় শতকে এই কথা বললে খুব কম সংখ্যক মানুষই কিন্তু বিশ্বাস করত। এরাটোস্থেনিস তার এই চিন্তা প্রমাণ করতে একটা অদ্ভুত পরিকল্পনা করলেন। এক ব্যক্তিকে নিয়োগ দিলেন যার কাজ হবে আলেকজান্দ্রিয়া থেকে শাইন নগরে সোজা পায়ে হেঁটে যাওয়া এবং এই দুই শহরের দূরত্বটা পরিমাপ করা। তো এই যে আলেকজান্দ্রিয়া এবং শাইন, এই দুটার দূরত্ব পরিমাপ করা। যথাসময়ে তার নিয়োগ দেওয়া ব্যক্তি হাঁটা শুরু করলেন এবং সায়ন শহরে পৌঁছানোর পর তার দেয়া হিসেব অনুযায়ী এই দুই স্থানের দূরত্ব পাওয়া গেল 800 কিলোমিটার। এখন পরের 21শে জুন তিনি খোঁজ নিয়ে জানলেন আদতে সাইন নগরে ঠিক দুপুরে ছায়া পড়ছে না, অর্থাৎ সূর্য একেবারে খাড়া আলো দিচ্ছে। এদিকে একই সময়ে আলেকজান্দ্রিয়ায় যে ছায়া পড়েছে তার কোণ হলো 7.2 ডিগ্রি। এখন এরাটোস্থেনিস হিসাব করে দেখলেন যদি পৃথিবী গোল হয় তাহলে পৃথিবীর কেন্দ্রে এই দুই নগরের মধ্যকার কৌণিক দূরত্বও হবে 7.2 ডিগ্রি, যা কিনা 360 ডিগ্রির 50 ভাগের 1 ভাগ। কাজেই ভূপৃষ্ঠে এই দুই নগরের মধ্যবর্তী দূরত্ব 800 কিলোমিটার হলে পুরো পৃথিবীর পরিধি হবে এর 50 গুণ। এভাবে হিসাব করে তিনি পৃথিবীর পরিধি নিরূপণ করেছিলেন যে 800 কিলোমিটারকে 50 দিয়ে গুণ করে 40,000 কিলোমিটার। অনেক অনেক বছর পরে প্রযুক্তির কল্যাণে যখন সত্যি সত্যি পৃথিবীর পরিধি পরিমাপ করা হলো, দেখা গেল এরাটোস্থেনিসের বিস্ময়কর ভাবে বলতে গেলে কোনো প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র সূর্যের আলো ছায়া ব্যবহার করে প্রায় নির্ভুলভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। আধুনিক হিসাব অনুযায়ী এই পরিধিটা হচ্ছে 40,075 কিলোমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এই যে আমাদের আজকের যে তৃতীয় এবং চতুর্থ সেশন, এই সেশনে আমরা শুধুমাত্র এখানে একটা জিনিসই করব, সেটা হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে নর্মালি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই কাজটা হচ্ছে আকাশে সূর্যের অবস্থান পরিবর্তন পর্যবেক্ষণের জন্য অ্যানালেমা পর্যবেক্ষণ বাক্স তৈরি করা। তো দেখো, এখানে তোমাদের বইতে আমি যদি তৃতীয় এবং চতুর্থ সেশন থেকে শুরু থেকে দেখাই, দেখো এখানে তোমরা পড়লেই বুঝতে পারবে এখানে কিভাবে একটি অ্যানালেমা বাক্স প্রস্তুত করা হয় সেখানে বিস্তারিত বলা হয়েছে। তো কিভাবে তোমরা একটা নর্মাল টিস্যু বক্সকে থেকে অ্যানালেমা প্রস্তুত করতে পারো, এখানে একটু কষ্ট করে পড়ে নিবে। এবং দেখো এখানে বিস্তারিত প্রথম একটি বক্স নেওয়া হয়েছে, এরপর এই বাক্সের মধ্যে ফার্স্ট অফ অল আটা লাগিয়ে বক্সটাকে একদম পারফেক্টলি তৈরি করা হয়েছে। এরপর এখানে একটা সাইড কেটে নিয়ে এরপর তার মাঝ বরাবর একটা ছিদ্র করা হয়েছে এবং যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে। এবং এখানে একটা কাগজ দেওয়া হয়েছে যেখান দিয়ে মূলত সূর্যের আলো কোন সময়ে প্রবেশ করলে আমরা তার বিন্দুটা নির্ণয় করব। এভাবেই মূলত আমাদের তৃতীয় এবং চতুর্থ সেশনের মেইন কাজটা। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের কাজের দ্বারা অনুযায়ী আমরা এই কাজটা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা জাস্ট একটু পড়ে নিবে, আমি তোমাদের সামনে শো করাচ্ছি। এগুলো পড়লে অনেকটা সময় নষ্ট হবে, সো আমি মেইন জিনিসটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট অফ অল এরকম একটা বাক্স নিব
সেটা যে কোনো কার্টন বাক্স হতে পারে, এবং এই বাক্সের আমরা ফার্স্ট অফ অল আটা দিয়ে সুন্দর করে লাগিয়ে বাক্সটাকে একদম রেডি করে ফেলবো। এরপর বাক্সের এক সাইডে আমরা এরকম একটা অংশ কেটে নিব। কেন কাটবো? যাতে আমরা এর ভিতরে একটা সাদা কাগজ ঢুকাতে পারি। তবে তার আগে বাক্সের ঠিক মাঝ বরাবর একটা ছিদ্র করতে হবে, যেটা দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে। এরপর আমরা এরকম এই কাগজটা ঢুকিয়ে দিব। কাগজটা ঢুকিয়ে দিয়ে আমরা এই বাক্সটাকে এমন একটা জায়গায় রাখবো যেখানে প্রতিনিয়ত সূর্যের আলো পড়ে, এবং এমন ভাবে রাখবো যাতে বাক্সটা কখনো এক জায়গা থেকে নড়াচড়া না করে। এরপর আমাদের কাজটা কি হবে? আমরা একটা নির্দিষ্ট টাইম সেট করব। প্রতি সপ্তাহ অন্তর অন্তর আমরা চেক করে দেখব ওই টাইমে সূর্যের আলো কোন জায়গায় পড়ে, সেটা আমরা টেস্ট করে দেখব। অর্থাৎ তুমি তো প্রত্যেকদিন নিতে পারবে না একই সময়ে, সেক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে নিব। যেমন 52 সপ্তাহে আমরা 52টা পয়েন্ট এখানে নির্ধারণ করব কোন সূর্যের আলো ওই একই টাইমে, অবশ্যই মনে করো 12টা হতে পারে, সেটা 1টা হতে পারে, বা সেটা 11টা হতে পারে, সকাল 11টা হতে পারে। এভাবে আমরা 52টা পয়েন্ট নির্ণয় করব। তাহলে কি হবে সেটা আমরা আস্তে আস্তে এখন জানতে পারবো। সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই যে বক্সটাকে কিভাবে রেডি করা হচ্ছে, এনালেমা পর্যবেক্ষণ বাক্স তৈরি করা হচ্ছে। তো আমরা আসলে দেখো এই যে 22 ডিসেম্বর সূর্যের রশ্মির পতন বিন্দুটা হচ্ছে এই যে এভাবে ইউ শেপ, আর 21 জুন সূর্য রশ্মির পতন বিন্দুটা হচ্ছে স্যার এদিকে ইউ শেপ আকৃতির। এরপর তোমাদের এখন জানতে হবে স্যার এনালেমা কাকে বলে। বছরের বিভিন্ন সময় আকাশে পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে এনালেমা বলে। এরপর দেখো একই স্থানে সারা বছর সূর্যের আলো কি একইভাবে পড়ে, এটা তোমাদের বইয়ের 27 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আমরা যদি তোমাদের বইয়ের 27 পৃষ্ঠা দেখাই, এখানে তোমরা দেখতে পাবে ঠিক এই জায়গায় তোমরা দেখতে পাবে সূর্যের আলো একই সময়ে একইভাবে পড়ে কিনা এ সম্পর্কে একটা প্রশ্ন তোমাদের এখানে বলা হয়েছে। তোমরা একটু চেক করলে বুঝতে পারবে এখানে আছে। তো আমরা এর উত্তরটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখো। একই স্থানে সারা বছর সূর্যের আলো একইভাবে পড়ে না। পৃথিবী পৃষ্ঠে একটি স্থানে একইভাবে সূর্যের আলো বছরে একবারই পড়ে। বছর ঘুরে কক্ষপথে আবার ওই অবস্থানে পৃথিবী আসলে ভূপৃষ্ঠের উক্ত স্থানটিতে সূর্যের আলো পূর্বের মতো পড়বে। তো এরপর আমরা পরবর্তী সেশনে চলে যাচ্ছি। মূলত এই সেশন আর তেমন কোনো কাজ নাই, জাস্ট অ্যানালামা বক্স তৈরি করা, ডেট সিট। তো অ্যানালামা বক্স বা অ্যানালামা জিনিসটা অলরেডি তোমাদের সামনে এক্সপ্লেন করেছি। বছরের বিভিন্ন সময় যে আকাশে পর্যায়ক্রমিক সূর্য অবস্থানকে মূলত অ্যানালামা বলা হয়, বা তোমাদের বইয়ের যে অধ্যায়টা রয়েছে সপ্তম অধ্যায় অ্যানালামা, এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এবং এই যে দেখো, তুমি যদি প্রতিদিন একই সময়ে আকাশের একই দিকে সুনির্দিষ্টভাবে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি তুলো এবং বছর শেষে সবকটি ছবি একত্র করে একটি ছবি তৈরি করো, তাহলে তুমি সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখবে। পাশের ছবিতে সেটি দেখানো হয়েছে। বছরের এখানে তোমরা দেখতে পাচ্ছ বছরের ভিন্ন সময়ে আকাশে এই পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে অ্যানালাইমা বলে। সূর্যের চারিদিকে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এবং তার অক্ষের কাত হওয়ার কারণে অ্যানালাইমা বা সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখায়। অ্যানালাইমার আকৃতি বাংলার 4 বা ইংরেজি 8-এর মতো দেখায়। এই যে দেখো, জাস্ট এরকম একটা আকৃতি হয় অ্যানালাইমার ক্ষেত্রে। অর্থাৎ তুমি যদি বছরের এভাবে সূর্যের একই সময়ে যদি সূর্যটাকে তুমি ফাইন্ড আউট করো, তাহলে অ্যানালাইমার আকৃতিটা এরকমই হয়। এরপর আমাদের পঞ্চম সেশন। এই সেশনে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে সূর্যের, পৃথিবী ও চাঁদ অধ্যায়টা, চাঁদের সৃষ্টি অংশটুকু ভালোভাবে পড়ে নিতে হবে। আমরা অনুসন্ধানী বইটা করলাম, এবং অনুসন্ধানী বইটা খুলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 76 নম্বর পৃষ্ঠায় এই যে 76 নম্বর পৃষ্ঠায় সূর্য, পৃথিবী ও চাঁদ সপ্তম অধ্যায়, এবং এখানে এসে আমরা চাঁদের উৎপত্তি এই জিনিসটা ভালো করে একটু পড়ে নিব। এরপর আমরা যাচ্ছি আমাদের প্রশ্নে। চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে সবচেয়ে স্বীকৃত মতবাদ সম্পর্কে তোমরা তো জানলে। এখন এই মতবাদ অনুযায়ী চাঁদের উৎপত্তির ঘটনা প্রবাহকে 3টি ধাপে সাজিয়ে একটা ফ্লো চার্ট দেখাও। এখন তোমাকে একটা ফ্লো চার্ট দেখাতে হবে। এর উত্তরটা আমরা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখো। সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল চার্টের মধ্যে লিখতে পারি, সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়ে থিয়া নামক মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর ভয়াবহ সংঘর্ষ ঘটে। এরপর পৃথিবীর একটি অংশ থিয়া নামক গ্রহের সাথে সংঘর্ষের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং উৎক্ষিপ্ত হয়। সবশেষে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া অংশটি পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে, যার নাম হচ্ছে চাঁদ। এখন এই জিনিসটা আমরা কোথায় পেয়েছি স্যার? এখানে সবগুলা কিন্তু আমরা এই যে চাঁদের উৎপত্তি থেকেই মূলত আমরা এখান থেকে নিয়েছি। তোমরা বিস্তারিত এটা একটু কষ্ট করে পড়ে দেখলেই আশা করি বুঝতে পারবা। এখান থেকে আমরা 3টা ফ্লোচার্ট তৈরি করেছি। এবার দেখো, সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থানের কারণে কি কি ঘটনা ঘটে, এটা একটু আমরা দেখি। আমরা এর আনসারটা দিচ্ছি। দেখো, এর আনসারটা তোমরা দেখো,
দিন রাতের দৈর্ঘ্যের একটা পরিবর্তন হয়। এর কারণটা হচ্ছে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনের কারণে কখনো সূর্য থেকে দূরে, কখনো কাছে। উপরন্তু কক্ষপথে 23.5 ডিগ্রি কোণে হেলানো অবিগত গোলাকৃতির পৃথিবীর কোন স্থান যখন সূর্যের দিকে অধিক সময় মুখ করে থাকে, সেখানে দিনের দৈর্ঘ্য বেশি হয়। এভাবে তোমরা বর্ণনাটা দিবা। এরপর আমরা আরেকটা কারণ দিতে পারি ঋতুর পরিবর্তন। এখানে বর্ণনাটা দেওয়া রয়েছে। এরপর আমরা আরেকটা ঘটনা বলতে পারি পূর্ণিমা, অমাবস্যা ও চন্দ্রকলা। এরপর আরো আছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। এগুলো সবগুলা একটু একটু অল্প করে তোমরা বর্ণনা দিবা। আমি অলরেডি স্ক্রিনে শো করছি। সেক্ষেত্রে তোমরা জানো আমাদের একটা অনলাইন পেইড কোর্স রয়েছে যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত জেনে নিতে পারো। আমরা আশা করছি তোমাদেরকে বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করব। সেক্ষেত্রে এরপর আমরা একটু নিচে আসলে আমরা আরেকটু দেখতে পারি এই ঘটনার কারণগুলো অলরেডি আমরা বলে ফেলেছি। যেমন এগুলো হয় দিন রাতের পরিবর্তন হয়, পূর্ণিমা অমাবস্যা হয় ও চন্দ্রকলা, ঋতুর পরিবর্তন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সবগুলো আমরা কিন্তু বলে দিয়েছি প্রত্যেকটা কারণ। এবার দেখো পৃথিবী, সূর্য তাদের এই বিশাল সিস্টেমটা কিভাবে কাজ করে, সময়ের সঙ্গে এদের অবস্থানের পরিবর্তনের ফলাফল হিসেবে কি কি ঘটনা আমরা দেখি, আর এই সিস্টেম কিভাবে একটা ভারসাম্যের মধ্যে থাকে, আমরা এই উত্তরটা নিয়ে একটু আলোচনা করব। দেখো পৃথিবী, সূর্য, চাঁদের বিশাল সিস্টেমের ভারসাম্য। পৃথিবী, সূর্য, চাঁদ সিস্টেমে মূলত সূর্যের অবস্থান মুখ্য। এই পুরো সিস্টেমটি সূর্য আকর্ষণ বল তথা সূর্যের শক্তিতে কাজ করে। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে এই জগৎ পৃথিবী নামক গ্রহটির অবস্থান। সূর্যের টানে এটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরে। সিস্টেমটিতে পৃথিবী এমন এক অবস্থানে যে এখানে প্রাণীর বিকাশে প্রয়োজনীয় তাপমাত্রা, পানি এবং বায়ুতে অক্সিজেনের উপস্থিতি রয়েছে। এভাবে তোমরা একটা সিস্টেম বর্ণনা করে দিবা এবং আশা করি তোমরা এটা বর্ণনা করতে পারবে। দুই একবার রিডিং পড়লে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এরপর আমরা আরেকটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো উপবৃত্তের দুটি উপকেন্দ্র যদি কাছাকাছি হয় তাহলে এর আকার কেমন হবে? আবার দুই প্রান্ত যদি আরো দূরে সরিয়ে দাও তাহলে কি উপবৃত্ত আরো চ্যাপ্টা হবে নাকি প্রায় গোলাকার হবে? এই প্রশ্নটি নিয়ে আমরা এখন আলোচনা করব। সেক্ষেত্রে দেখো আমরা এর উত্তরটা এখানে দিচ্ছি। এখানে একটু এই যে দেখো উপবৃত্তাকারের সরি এই যে দুইটা প্রশ্ন এখানে দেখো উপবৃত্তের কেন্দ্র দুটি যদি কাছাকাছি হয় তা প্রায় বৃত্তাকার হবে। এভাবে কেন্দ্র দুটি এক বিন্দুতে মিলিত হলে তা সম্পূর্ণরূপে বৃত্তাকৃতি হয়ে যাবে। আবার যদি আমরা আরেকটু করে দিই তাহলে উপবৃত্তের দুই প্রান্ত আরো দূরে সরালে উপবৃত্তের আকার আরো চ্যাপ্টা হয়ে যাবে, এতটুকু দিলে হয়ে যাবে। এরপর আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি মডেল তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে তা তোমার দলের অন্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও। উপকরণগুলোর আহ, নাম লিখে রাখো। উপকরণ বাছাই করার কারণ হিসেবে তোমাকে কিছু যুক্তি দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এর উত্তরটা সাজিয়েছি। দেখো এখানে মডেল তৈরি করার ক্ষেত্রে মূলত আমাদের যে উপকরণগুলো লাগবে তা আমরা এখানে মূলত যে মডেলটা তৈরি করতে চাচ্ছি এখানে বিস্তারিত বলা হয়েছে যে সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবীর কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার। তো এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই থাকে না। একই কথা পৃথিবীকে ঘিরেও চাঁদের কক্ষপথের ক্ষেত্রেও প্রযোজ্য। তো তোমাদের জন্য এইরকম একটি বিষয় মডেল বানাতে হবে। তো এখন মডেল বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লেগেছে যেমন আমরা টেনিস বল, পিং পং বল, টস বা মোমবাতি, পিন, আটা, স্কচ টেপ, এরপর দড়ি বা সুতা, স্টিলের হালকা তার, পর্দা, শক্ত বুট, কাগজ, কাঠি, সাদা, রুলার, রং পেন্সিল এবং আমরা একটু হালকা করে এখানে বর্ণনা দিয়ে দিয়েছি এবং আমরা সবগুলো উপকরণ এখানে লিখেছি। এরপর আমাদের সর্বশেষ এই সেশনের সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে অন্যান্য দলের সঙ্গে মত বিনিময় করে দেখো তাদের পরিকল্পনা কি। শিক্ষকের পরামর্শ নিয়ে তালিকা চূড়ান্ত করো। পরের সেশনে আসার আগে উপকরণগুলো জোগাড় করে আনা চাই। তো সেক্ষেত্রে এই যে আমরা এখানে দেখো মত বিনিময় করে আমরা দেখতে পাচ্ছি আমাদের চূড়ান্ত তালিকার ক্ষেত্রে যে জিনিসগুলো থাকছে টেনিস বল, পিং পং বল, মোমবাতি, আটা, সুতা, স্টিলের হালকা তার, শক্ত বুট, কাগজ, কাঠি, রুলার, রং পেন্সিল এগুলো বাধ্যতামূলক লাগবে। তো আমরা শিক্ষার্থীরা এই সেশনে তোমাদের পঞ্চম সেশন পর্যন্ত ক্লিয়ার করেছি। পরবর্তীতে আমরা ষষ্ঠ সেশন থেকে শুরু করব। তোমাদের অনুরোধ করছি তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে এবং ক্লাসগুলো নিজেদের টাইম মেনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনের মধ্যে খুব দ্রুতই পেয়ে যাও। আর অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটসগুলো তোমরা আরফাত একাডেমির ফেসবুক গ্রুপে সাবমিট করবা, বন্ধুদেরকে এখানে ইনভাইট করবা। কোনো কিছু না বুঝলে অবশ্যই এখানে পোস্ট করে দিবা। এখানে অসংখ্য স্টুডেন্টস রয়েছে,
তারা প্রতিনিয়ত তোমাদের আনসারগুলো দিবে, আর আমি তো আছি। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।